আমার বিয়ের ঠিক 4 দিন পর শাশুড়ি আমার হাতে 5 কেজি ওজনের একটা রুই মাছ দিয়ে বলল, আমাদের বংশের রীতি অনুযায়ী নববধূ বিয়ের 4 দিন পর সবাইকে নিজ হাতে মাছ রান্না করে খাওয়ায়। তোমাকেও আজ রান্না করতে হবে। বড় মাছ দেখে আমার গলা শুকিয়ে গেল। বিয়ে ঠিক হবার পর ইউটিউব দেখে টুকটাক রান্না শিখেছি, কিন্তু মাছ কাটা তো শিখিনি। মাছ হাতে নিয়ে কি করব ঠিক বুঝতে পারছিলাম না। শাশুড়ি তখন বলল, কি হলো, মাছ কাটছো না কেন? মা, আমার বিয়ে কি একা একা হয়েছে? একা আবার বিয়ে হয় নাকি? বিয়ে তো আমার ছেলের সাথেই হয়েছে। বিয়েটা যেহেতু আমার একা হয়নি, তাহলে আমি কেন একা একা রান্না করব? নতুন বর বধূ একসাথে রান্না করবে। আমার কথা শুনে পেছনের থেকে আমার স্বামী বলে উঠল, শ্রাবণী কথায় যুক্তি আছে মা, নিয়মটা পাল্টানো দরকার। এই কথা বলে পিয়াস মানে আমার স্বামী আমার হাত থেকে মাছটা নিল কাটার জন্য, আর শাশুড়ি রাগ করে রান্নাঘর থেকে চলে গেল। পিয়াস তখন মুচকি হেসে বলল, তুমি একদম চিন্তা করো না, মাছ কাটা আমার প্রচুর অভিজ্ঞতা আছে। ম্যাচে থাকতে একা একা মাছ কেটে অনেকবার রান্না করেছি। আমি অবাক হয়ে পিয়াসকে দেখছিলাম। বেচারার মাছ কাটতে খুব কষ্ট হচ্ছে। বউকে একটু সাপোর্ট দিতে গিয়ে নিজেই ফেসে গেল। আমি হালকা গলা কেশে বললাম, বেশি কষ্ট হচ্ছে কি? ম্যাচে তো ছোট সাইজের মাছ কাটতাম, এত বড় সাইজের মাছ কখনো কাটিনি, তাই একটু অসুবিধা হচ্ছে। বিয়ের আগে পিয়াসের সাথে যখন আমার প্রথম দেখা হয়, তখন আমি ওকে বলেছিলাম, ধরেন বিয়ের পর আমিও জব করি, কিন্তু ফ্যামিলির এমন একটা অবস্থা দাঁড়ালো, হয় আপনার চাকরি ছাড়তে হবে, নয়তো আমাকে চাকরি ছাড়তে হবে। এমন অবস্থায় আপনি কাকে চাকরি ছাড়তে বলবেন? দেখেন, একটা মেয়ে যেভাবে সংসার গুছিয়ে রাখে, একটা ছেলে হয়তো সেভাবে গুছিয়ে রাখতে পারবে না। তাই বলে যে ছেলেরা সংসার গুছিয়ে রাখতে পারবে না এমনটা না, ছেলেরাও সংসারে অনেক কাজ পারে, হয়তো মেয়েদের মতো করে পারে না। বাংলাদেশে অনেক পরিবার আছে যেখানে স্বামী বেকার, স্ত্রী ইনকামে সংসার চলছে। আমাদের এমন পরিস্থিতি যদি হয়, তাহলে দুজনে বসে আলোচনা করব। কাজ চাকরির কী কী সুযোগ সুবিধা সেগুলো নিয়ে কথা বলবো। যার চাকরির ক্ষেত্রে সুযোগ সুবিধা বেশি সে চাকরি করবে, আর যার সুযোগ সুবিধা কম সে চাকরি ছেড়ে দিবে। ধরেন আপনার মায়ের সাথে আমার বনিবনা হলো না, বউ শাশুড়ি সারাক্ষণ ঝগড়া করি। এমন অবস্থায় আমি যদি আপনাকে নিয়ে আলাদা থাকতে চাই, তখন আপনি কি রাজি হবেন? না, রাজি হব না। দেখেন, প্রতিটা সংসারে বউ শাশুড়ির মাঝে টুকটাক ঝগড়া হয়, তাই বলে যে বৃদ্ধ মাকে রেখে বউ নিয়ে অন্য বাসায় উঠবো, এত বড় পাপ কাজ আমি করতে পারবো না। বউ শাশুড়ির ঝগড়া হলে আমি নিরপেক্ষ থেকে আগে বোঝার চেষ্টা করব দোষটা কার। যার দোষ আমি তাকে বোঝানোর চেষ্টা করব। একবার না বুঝলে দ্বিতীয়বার বুঝাবো, দ্বিতীয়বার না বুঝলে তৃতীয়বার বুঝাবো। তবুও যদি না বুঝে, আমি ততক্ষণ পর্যন্ত বুঝাবো যতক্ষণ পর্যন্ত না বোঝে। আমি সন্তান হিসেবে মায়ের প্রতি যেমন কর্তব্যের এক চুলও কমতি রাখবো না, তেমনি স্বামী হিসেবেও স্ত্রীর প্রতি দায়িত্বের একটুও অবহেলা করব না। যদি কখনো জানেন বিয়ের আগে আমার অন্য একটা ছেলের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, তখন কি করবেন? আপনার বয়স কত? জি 23। বিয়ের আগের 23 বছর জীবনে আপনি কখন কি করেছেন সে বিষয়ে আমি কখনোই আপনাকে প্রশ্ন করব না। শুধু খেয়াল রাখবেন বিয়ের পর যেন এমন ভুল না হয়। পিয়াসের মুখ থেকে এই উত্তরগুলো শোনার পর আমি ওকে বিয়ে করতে রাজি হয়ে গেলাম। দুপুরে সবাই মিলে যখন খাচ্ছিলাম, তখন আমি শাশুড়িকে বললাম, মা, তরকারি কেমন হয়েছে? আমার ছেলের হাতের রান্না বরাবরই ভালো হয়। আমি আর কিছু না বলে পিয়াসের দিকে তাকিয়ে মিটমিটে হাসতে লাগলাম। বিকালের দিকে শাশুড়ির রুমে এসে দেখি শাশুড়ি মুখ গোমড়া করে বসে আছে। আমি তখন শাশুড়িকে বললাম, মা, আপনার মাথায় তেল দিয়ে দেব? না। মা, 5 বছর বয়সে আমার মা মারা যায়। বাবা আমার কথা ভেবে আর বিয়ে করেনি। মেয়েরা সাধারণত মায়ের থেকে রান্না শিখে, আমার তো মা ছিল না, তাই রান্নাটাও তেমনভাবে শেখা হয়নি। এই কথা বলে আমি যখন চলে যাব, তখন শাশুড়ি ভারী গলায় আমাকে বলল, মাথায় একটু তেল দিয়ে যাও। আর শোনো, কাল থেকে আমি যখন রান্না করব, তখন আমার পাশে চুপচাপ দাঁড়িয়ে তা দেখবে। তোমাদের ওইসব ভার্সিটির পড়াশোনার থেকেও রান্নাটা অনেক কঠিন। আমি প্রতিদিন রান্না শিখাবো, আর সপ্তাহে একদিন পরীক্ষা করে দেখব তোমার রান্না শেখা কত দূর হলো।
শাশুড়ির কথা শুনে আমি মাথা নিচু করে হাসতে লাগলাম, আর আমার হাসি দেখে শাশুড়িও হেসে দিল। একদিন শাশুড়ি আমায় ডেকে বলল, বৌমা, আমাদের বংশের একটা নিয়ম আছে, ছেলের বিয়ের 1 মাস পর শ্বশুরবাড়ি থেকে মেয়ে জামাইকে একটা খাসি ছাগল দেয়। তুমি তোমার বাবাকে বলো একটা খাসি দিতে, তা না হলে পাড়া প্রতিবেশী কথা শোনাবে। ঠিক আছে মা। আমি দুপুরের দিকে পিয়াসের অফিসে গেলাম। পিয়াস আমায় হঠাৎ করে ওর অফিসে দেখে অবাক হয়ে বলল, তুমি হঠাৎ আমার অফিসে? আমার একটা ছাগলের বাচ্চা লাগবে। কি বলো? মেয়েরা বেড়ালের বাচ্চা আবদার করে, কিন্তু তুমি ছাগলের বাচ্চা আবদার করছো কেন? আমি মুখ গোমড়া করে পিয়াসকে পুরোটা বললাম, আমি কেন ছাগলের বাচ্চা চাচ্ছি। আমার সব কথা শুনে পিয়াস মুচকি হেসে বলল, ঠিক আছে, আমি ছাগলের ব্যবস্থা করছি। এই ঢাকা শহরে ছাগল পাওয়া খুব কঠিন। পিয়াস অনেক কষ্টে এক কসাইয়ের থেকে একটা ছাগলের ব্যবস্থা করলো। ছাগল নিয়ে যখন আমি ফ্ল্যাটের ভেতরে ঢুকে পড়লাম, তখন শাশুড়ি অবাক হয়ে বলল, আরে আরে, তুমি ছাগল নিয়ে এলে কোথা থেকে? সকালে না বললেন ছেলের বিয়ের 1 মাস হয়েছে দেখে ছাগল লাগবে, তাই বাবাকে বলে ছাগলের ব্যবস্থা করলাম। সে না হয় বুঝলাম, তাই ছাগল রাখবো কোথায় এখন? তা তো আমি জানি না। আপনি ছাগলের কথা বলেছেন, আমি ছাগল এনেছি। এখন কোথায় রাখবেন সেটা আপনি জানেন। এই কথা বলে আমি শাশুড়ির হাতে ছাগলের দড়িটা দিয়ে আমার রুমে এসে পড়লাম। ছাগল তখন সামনে ভ্যাঁ ভ্যাঁ করছে, আর শাশুড়ি কপালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। রুমে ঢুকেই আমি পিয়াসকে ফোন করে বললাম উপরে আসতে। পিয়াস বাসায় ঢুকে শাশুড়িকে দেখে বলল, মা, তুমি বাসার মধ্যে ছাগল নিয়ে দাঁড়িয়ে আছো কেন? তুমি কি ছাগল চুরি করেছো? কার ছাগল চুরি করলে? একটা থাপ্পড় মেরে দাঁত ফেলে দিব। আমি কেন ছাগল চুরি করব? তোর বউকে বলেছিলাম বাপের বাড়ি থেকে একটা ছাগল আনতে। ওই মেয়ে যে আজকেই সত্যি সত্যি ছাগল আনবে কে জানে। ছাগল না আনলে তুমি তো আবার বউকে কথা শোনাতে। না রে বাবা, আমি বৌমাকে কোনো কথা শোনাবো না। তুই বরং তোর শ্বশুরকে ছাগলটা ফিরিয়ে দিয়ায়। আমার ছাগলের দরকার নেই। পিয়াস তখন মুচকি হেসে ছাগল নিয়ে বাসা থেকে বেরিয়ে গেল। আর আমি পিয়াসকে ফোন করে বললাম, ছাগল ফিরিয়ে দিয়ে তাড়াতাড়ি বাসায় আসো, আমি তোমার প্রিয় খিচুড়ি রান্না করছি। সকালে নাস্তার টেবিলে জোড়া কলা খেয়েছি বলে শাশুড়ি প্রচন্ড রেগে গিয়ে বলল, বৌমা, তোমার বাচ্চা পেটে আর তুমি জোড়া কলা খেলে? এখন তো তোমার যমজ বাচ্চা হবে। জোড়া কলা খেলে যমজ বাচ্চা হয় এটা আপনাকে কে বলেছে? যমজ বাচ্চা কেন হয় আমি আপনাকে বুঝিয়ে বলছি। থামো থামো, আমায় জ্ঞান দিতে হবে না। আমি তোমার মতো এত শিক্ষিত না হলেও কিছু তো বুঝি। জোড়া কলা খেলে যে যমজ বাচ্চা হয় সেটা আমাদের বাপদাদার আমল থেকে সবাই মেনে এসেছে। তোমরা এখন 2 কলম পড়াশোনা করে বেশি বুঝো আর কি। আমি আমার শাশুড়িকে কিছু বললাম না, কারণ এখন কিছু বলতে গেলেই শাশুড়ি আমার ভুল বুঝবে। আমার আল্ট্রাসোনোগ্রাম করার আগেই শাশুড়ি শতভাগ নিশ্চিত আমার নাকি যমজ বাচ্চা হবে, কারণ আমি জোড়া কলা খেয়েছি। একা হাতে তিনি 2 বাচ্চার যত্ন ঠিকভাবে নিতে পারবেন না, তাই তিনি গ্রাম থেকে কাজের মেয়ে আনার ব্যবস্থা করছেন। সারা দিন কাঁথা সেলাই করছেন। আমি অনেকবার বলেছি এত কাঁথা সেলাই করতে হবে না। উনি আমায় ধমক দিয়ে বলে দুজনের জন্য কাঁথা বেশি লাগবে। পিয়াসকে বলে 2টা দোলনা নিয়েছে। পিয়াস প্রথমবার একটা দোলনা এনেছিল বলে শাশুড়ি পিয়াসের উপর খুব রেগে গিয়েছিল। বেচারা পিয়াস পরের দিন আবার আরেকটা দোলনা কিনে আনলো। শাশুড়ির এমন পাগলামি দেখে আমি নিজে নিজেই একা একা হাসি। মনে মনে ভাবলাম আমার সন্তান হওয়ার পর শাশুড়িকে যমজ সন্তান হওয়ার থিওরিটা ভালোভাবে বুঝিয়ে বলবো। আল্ট্রাসোনোগ্রাম করার পর ডাক্তার ফারজানা ইসলাম মুচকি হেসে যখন বলল আমার যমজ বাচ্চা হবে, তখন আমি অবাক দৃষ্টিতে ডাক্তারের দিকে তাকিয়ে রইলাম। পিয়াস হাসতে হাসতে আমায় জড়িয়ে ধরে চিৎকার করে বলল, জয় জোড়া কলা জয়। পিয়াসের ফাজলামো করে বলা কথাগুলো আমার মাথায় ঢুকছিল না। আমার মাথায় তখন একটা চিন্তায় ঘুরপাক খাচ্ছিল, আর সেটা হলো শাশুড়িকে আমার আর যমজ সন্তানের থিওরি বোঝাতে হবে না। আজকের পর শাশুড়ি আমায় জোড়া কলার থিওরি বোঝাবেন।